শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। বরাবরের মতন সুন্দর দিনের প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের আয়োজন, এবং আয়োজনে আপনাদের সাথে আছে আমি সুস্মিতা, এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল। কেমন আছো রুম্মান? আজকেও কিন্তু ম্যাচ করবার চেষ্টা করেছি। আমি খুব ভালো আছি, এবং বিশেষ করে রাঙা সকাল এলে তো অনেক মন ভালো হয়ে যায়। বৃষ্টির দিন চলছে, শরৎ চলে এসেছে, এবং শরৎকালে তোমাকে খুব শুভ্র শুভ্র লাগছে। অনেক ধন্যবাদ। তোমাকেও বেশ ভালো লাগছে, এই শরতের নীল আকাশের মতো নীল শার্ট পরে এসেছো। বাহ। আচ্ছা সুস্মিতা, ছোটবেলায় তুমি কি হতে চেয়েছিলে? মানে উইয়ার্ড কিছু বলা হয় না যে আমরা তো ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক কিছু হতে চেয়েছি, একটু থাকে না, একটু আইসক্রিম খেতে খুব ভালো লাগতো, তো ওই কারণে ইচ্ছে হতো যে আইসক্রিমের দোকানদার হব, তাহলে মন মতন আইসক্রিম খাওয়া যাবে। আইসক্রিম দোকানদার নাকি আইসক্রিম ওয়ালার? মানে ওই যে ওটাই আইসক্রিম বিক্রেতা আর কি। ওকে। তো আমাদের মধ্যে এমন একজন আছেন যিনি ছোটবেলায় ট্রাক ড্রাইভার হতে চাইতেন। একদম খুব ভিন্ন রকম ইচ্ছে, এবং কে সেই ভিন্ন রকম ইচ্ছের অধিকারী মানুষটি, চলো পরিচিত হয়ে নিই। অবশ্যই। দর্শক, তিনি হতে চাইতেন ট্রাক ড্রাইভার, কিন্তু তিনি হয়েছেন পরবর্তীতে একজন স্বনামধন্য লেখক এবং শিক্ষক। তিনি ডক্টর মোহাম্মদ জুলফিকার আলী। চলুন তাকে আমরা আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। কেমন আছেন প্রফেসর সাহেব? অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা তো খুবই ভালো আছি। তো আপনার আফসোস আছে যে ট্রাক ড্রাইভার? না না না, মানে সেটি কেন, সেটি প্রথমেই জানতে চাই। এটা আসলে আমি যখন ছোট ছিলাম, অনেক ছোট, তখন আমার আশেপাশে অনেক ড্রাইভার মানে ছিল, আমার আশেপাশে বাড়ি। তো এরা ভীষণ গল্প করতো যে আমরা আজকে নর্থ বেঙ্গল গিয়েছিলাম, বা আমরা দূর দূরান্ত গিয়েছি। এই যে তারা তাদের যে ভ্রমণের গল্পগুলো বলতো, তখন আমার শিশু মনে হতো যে আমি যে ট্রাকের ড্রাইভার হই, তাহলে আমিও দূর দূরান্তে যেতে পারবো। তখন থেকে আসলে মনে হয় যদি ট্রাক ড্রাইভার হই বা ড্রাইভার হতাম কখনো, তাহলে মনে হয় জীবনে খুব মানে অনেক দূরে যেতে পারতাম, অনেক কিছু দেখতে পারতাম। তার মানে আরেকটা নেশার খোঁজ পেলাম আমরা, যে আপনি ভ্রমণ পিপাসু ছিলেন, মানে ঘুরতে ভালোবাসতেন হয়তো সবসময়। বাহ, চমৎকার। তো সুস্মিতা, আজকে আমরা অনুষ্ঠানের রীতি অনুযায়ী কি করব এখন? একদম শৈশবের গল্পে ফিরিয়ে নিয়ে যাব আমাদের অতিথিকে। স্যার, বরাবরের মতন আমরা আমাদের অতিথিদের শৈশব থেকে একেবারে জানতে শুরু করি। আপনার ক্ষেত্রেও তাই করতে চাই, একেবারে শৈশবের গল্পে একটু যেতে চাই। শৈশব আসলে আমাদের যে শৈশব ছিল সেটা একটু ডিফারেন্ট শৈশব। যেমন আমরা সারাদিন স্কুল তো খুব মানে টাইট শিডিউল স্কুল আমাদের ছিল না। আমরা স্কুলে সকালবেলা যেতাম, দুপুরের মধ্যে স্কুল থেকে ফিরে আসতাম। আসার পরে মানে স্কুলের যে বইগুলো এটা ঢেল দিয়ে হয়তো কোথাও রেখে দৌড়, মানে খাওয়া দাওয়া নাই, গিয়ে প্রথমে ঝাঁপায়ে পড়তাম পুকুরে। আচ্ছা। তারপরে ধরেন হয়তো আমরা যেতাম হলো বনে, বাদারে, জঙ্গলে, মানে যেদিকে মন চায়, যেদিকে যে ডাকতো, মানে কোনো কারো কোনো শাসন বারণ এসব আমাদের একেবারে বাঁধনহীন ছিল। মোরওভার আপনি অবাক হয়ে যাবেন যে আমরা যখন আম কাঁঠালের দিন, তখন বাড়িতে হয়তো ভাত খেতাম না, আমরা মাঠে মাঠে মানে বিভিন্ন গাছপালাতেই সারাদিন থাকতাম, এরকম একটা দিন ছিল। আর সবচেয়ে মজা লাগতো যে বিকেলের যে সময়টা, এই সময়টা মানে বিকেলের আগে বা বিকেলের সময়টা গোল্লা শুট খেলতাম। তারপর ধরেন অনেক দূরের গ্রামে চলে যেতাম, মানে হয়তো সন্ধ্যার পরেও আমাদের কোনো খবর থাকতো না, খোঁজ থাকতো না। তবে মনে হতো যে না, সন্ধ্যা যেহেতু হয়েছে বাসায় ফিরতে হবে, কিন্তু কখন ফিরবো, কেন ফিরবো, কোনো তাড়া নেই, কোনো শাসন নেই, এবং একটা উত্তাল উচ্ছল একটা শৈশব ছিল আমাদের। যে শৈশবে কোনো মানে কোনো বাধা, কোনো মানে কোনো রকম যে মানে একটা এই যে বড় হব বা পড়াশোনা করব, অনেক কিছু হতে হবে, এইসব আমাদের মাথায় কোনো কাজ করতো না। একদম মনে হচ্ছে কি ছবির মতো আপনি একটা দৃশ্যপট আমাদের সামনে তুলে ধরলেন। আর আমাদের সময় তো গাছপালা ছিল প্রচুর, গ্রাম এলাকায়। ধরেন আমার বাড়ির পেছনে একটা বড় জঙ্গল ছিল, জঙ্গলার মতো। সকালবেলা যদি আমরা ঢুকতাম, মানে বিকেলে বেরিয়ে যেতাম, মানে সারাদিন ওই জঙ্গলের ভেতরে আমরা থাকতাম। তো এই যে একটা ব্যাপার, ধরেন আমরা পাখির বাচ্চা ধরতাম ওই সময়। তারপরে ধরেন মাছ ধরতাম, মানে বিলের মধ্যে দল বেঁধে মাছ ধরতে যেতাম। ওই সময়কার যে মাছ ধরার যে এইগুলো ছিল, জাল ছিল বা পলো ছিল আমাদের গ্রামে, মানে আমার বাড়ি তো টাঙ্গাইল, আপনারা জানেন। তো ওই সময়কার আসলে মানে শৈশবটা, এটা এখন যখন চিন্তা করি যে আমার বাচ্চাদের শৈশব, এটা আকাশ আর জমিন তফাৎ। এবং সেই ছোটবেলায় এরকম সোনালী শৈশব যিনি কাটিয়েছেন একদম স্বপ্নের মতো, সেই মানুষটি বড় হয়ে অনেককে আসলে স্বপ্ন দেখিয়েছেন। কিভাবে দেখিয়েছেন সেটা একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরব।
দর্শক, আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ জুলফিকার আলী, যিনি একজন প্রফেসর হিসেবে পরিচিত এবং তিনি প্রফেসর ডক্টর জে আলী নামে পাঠক মহলে বেশি পরিচিত। তার লেখায় আছে পাঠকদের শেষ পর্যন্ত ধরে রাখার একটি চমৎকার কৌশল, যে কারণে তিনি অনেক বিখ্যাত। তার অনেক ধরনের বই আছে, তার মধ্যে আত্ম উন্নয়নমূলক বইগুলোই বেশি জনপ্রিয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় 1.5 যুগ সময় ধরে তিনি অধ্যাপনা করেছেন। শান্তা মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষকতা জীবন শুরু। এরপর তিনি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে শিক্ষকতা করেন 10 বছরেরও বেশি সময় ধরে। এছাড়াও খণ্ডকালীন শিক্ষক হিসেবে পড়িয়েছেন ড্যাফোডিল গ্রিন পিপলস ইউনিভার্সিটিতে। আপনি খুঁজছেন চাকরি, কিন্তু নিয়োগকর্তা খুঁজছেন কে? এই নামে 2008 সালে 21শে বইমেলা প্রকাশিত হয় তার প্রথম বই। ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীদের জন্য লেখা সফলতার প্রথম পাঠক মহলে বেশ জনপ্রিয় হয়। তার লেখা সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে ইঁদুরের পকেট মানি, পিছিয়ে পড়া এবং হতাশাগ্রস্ত ছাত্রছাত্রীদের জন্য লেখা সফলতার দ্বিতীয় পাঠ চাবুক, 2020-এ প্রকাশিত আত্ম উন্নয়নমূলক বই কিংবদন্তির নিরবধন পাঠক মহলে বেশ জনপ্রিয় হয়। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি মিডিয়া জার্নালিস্ট ফোরাম অ্যাওয়ার্ড 2019 সহ বেশ কিছু পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন। এমনিতে তিনি একজন সফট স্কিল এবং সেলস ট্রেনার হিসেবে দেশ এবং দেশের বাইরে সুপরিচিত। চলুন তার কাছে আবারও ফিরে। অনেক কিছু নিয়ে জানতে হবে আপনার কাছ থেকে, তো একটু বাবা মা সম্পর্কে জেনে নিই এবং পারিবারিক মূল্যবোধ, অনুশাসনের জায়গাগুলো নিয়ে যদি কিছু বলেন। পারিবারিক মূল্যবোধ যদি বলি, যে আমরা তো ওই সময় দুরন্তপনার সর্বশেষ ছিলাম, কিন্তু একটা ব্যাপার ছিল যে ইথিক্স অ্যান্ড মোরালিটি জায়গাটা খুব স্ট্রং ছিল। সাপোজ ধরেন আম নিয়ে এসছি কারো গাছ থেকে পেরে, এ আম আবার ফেরত দিতে যেতে হতো। ধরেন এমনিতে আমটা হয়তো নিয়ে আসছে চুরি করে কারো গাছ থেকে, তো সেটা আবার ফেরত দিতে যাওয়াটা কতটা বিব্রতকর অবস্থা। তার মানে কোনোভাবে আমরা কারো গাছের থেকে কোনো ফল নিয়ে আসা বা কোনো কিছু যে কাউকে করা, এটা করার সুযোগ ছিল না। আর সবসময় মা একটা কথা বলতেন যে তুমি যদি অন্যায় করো তাহলে সে অন্যায় কোনো না কোনো সময় তোমাকে পেন দিবে, মানে এবং বলতো যে যদি করো চালাকি পরে বুঝবা তার জ্বালাকি। মা কিন্তু খুব গ্রামের, একেবারে গ্রামের যে মায়েরা যেমন হয় এরকম মাথায় রেখা, কিন্তু তো তার মধ্যে তার মানে মায়ের মধ্যে যে একটা ইথিক্স অ্যান্ড মোরালিটির যে বিষয়টা দেখতাম, এটা কিন্তু আমার ছোটবেলা থেকে আমার ভাই বোনদের মধ্যে এটা ডেভেলপ করেছে। মানে টিল ডেট সবসময় যেটা চেষ্টা করেছে মানুষের জন্য কিছু করতে, এবং আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, এটা ছোটবেলা থেকে মূল্যবোধটা আসলে আমাদের গড়ে উঠেছে, পারিবারিকভাবেই গড়ে উঠেছে এটা। স্যার, বাবা সম্পর্কেও জানতে চাইবো। বাবা খুবই সাংস্কৃতিক মন একজন মানুষ ছিলেন। উনি নাটক, যাত্রা করতেন, নিজেও প্রচণ্ডভাবে ছিলেন, ইনভলভ ছিলেন, লেখালেখি করতেন এবং দরাজ গলায় গান গাইতেন আমার বাবা। তো বাবার মুখে গান শুনেছি, কিন্তু তখন তো মোবাইল বা রেকর্ডিং এর কিছু ছিল না, বাট এখনো কানে বাজে যে বাবার যে সেই যে ছোটবেলার যে গান গাইতেন। কি ধরনের গান করতেন? দেশের গান, লোকগান, যে এই গানগুলো, যেমন এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, এটা একেবারে গলা ছেড়ে বাবা গাইতেন। তো পারিবারিক আবহাওয়াটাই আমাদের খুব সাংস্কৃতিক পরিমণ্ডলটা ছিল খুবই স্ট্রং। এবং আমার বড় ভাই এখনো সে নাটক যাত্রা করে গ্রামে। আচ্ছা, আপনিও তো ছোটবেলায় অনেক আবৃত্তি করতেন। হ্যাঁ, সেটা স্কুল জীবনে করতাম। তবে একটা বলবো আপনাকে, আমি যখন বিশ্ববিদ্যালয়ে যাই তখন আমার মা আমাকে বলেছিলেন যে বাবা, আমার একটা অনুরোধ রেখো সারা জীবন, তুমি কখনো নাটক যাত্রায় কোনো দলে বা সংগঠনে যুক্ত হইও না। কেন? কারণ আমার বাবা এই নাটক যাত্রা করতে গিয়ে ধরেন জীবনে অনেক সময় নষ্ট করেছে, আমার মায়ের দৃষ্টিতে আর কি। আমরা 6 ভাই বোন পড়াশোনা করতাম, কিন্তু আসলে যারা সাংস্কৃতিক মনা হয় তারা কিন্তু একটু সংসার বিভাগী হয়, এটা কিন্তু বাস্তবতা। তো এই জন্য মা আমাকে সাবধান করতেন যে আমি যেন বাবার মতো মানে পিওরলি একজন মানে নাট্যকার হয়ে বা নাটক যাত্রার মধ্যে মিশে না যাই, কিছুটা সংসারী বা সফল মানুষ হই, এটা মা একটু ভয়ই পেতেন আমাকে নিয়ে। মানে এটা নেশা হিসেবে থাকুক, কিন্তু পেশা যাতে না হয়। রাইট। কারণ আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু আসলে কালচারাল যে এটা বা লেখালেখি, এটা কিন্তু আসলে ট্রুলি একজন মানুষ যে নিতে চায় তার জন্য জীবনযাপনটা এই শহরে কিন্তু কষ্টকর হবে। এবং একজন বিখ্যাত লেখক বলেছিলেন যে কেউ যেন শুধু লেখাটাকে পেশা হিসেবে না নেয়, সাথে যেন তার আরো কিছু অবলম্বনের জন্য, সংসার পরিচালনার জন্য তার জন্য কিছু একটা অবলম্বন থাকে। এটা হয়তো মা ওই সময়ই বুঝেছিলেন, আমাদের শৈশবের সময় বা
কৈশোরের সময় আমাকে সাবধান করতেন আর কি। জি স্যার, ভাই বোনদের সম্পর্কেও একটু অল্প করে জানতে চাই। 6 ভাই বোন ছিলেন। 6 ভাই বোন আমরা। আমাদের 3 বোন 3 ভাই। বড় ভাই বিজনেস করেন এলাকায়, ছোট ভাই উনি টাঙ্গাইলের অ্যাডভোকেট, আর বোনরা তো বিয়ে হয়ে গিয়েছে। ওই সময় আমি তো বোনদের সব মানে বোনরা সবাই আমার চেয়ে বড়। সো আমি যখন স্কুল কলেজে পড়তাম বোনদের সাথেই বলতো স্কুলে যেতাম। আমার মনে আছে যে আমি স্কুলে যেতে চাইতাম না, স্কুলটা আমার কাছে খুব মানে ভয়ের একটা জায়গা ছিল, ফাঁকিবাজ ছিলেন আপনারা চরম। তো আমার মনে আছে যে একবার আমার বোনেরা স্কুলে যাচ্ছে, আমার মা বিশাল একটা বাঁশের লাঠি দিয়ে আমাকে মানে দৌড়ে নিয়ে দিচ্ছেন এবং পেটাচ্ছেন এই টাইপের স্কুলে যাওয়ার জন্য। আপনার ছাত্ররা কিন্তু শুনছেন, কিন্তু আমি স্কুলে যাওয়ার জন্য এরকম আগ্রহী না আর কি। কিন্তু বোনরা আমাকে খুব সবসময় ইন্সপায়ার করতেন পড়াশোনার জন্য এবং তাদের সাথে ধরে ধরে স্কুলে নিয়ে যেতেন। আচ্ছা, মানে আমি একটু খেলাধুলা বা একটু ডানবিটি টাইপের ছিলাম। বুঝতে পেরেছি। ওই সময় তো ট্রাক ড্রাইভার হতে চাইতেন এটা শুনেছি। এমনিতে মানে পড়াশোনা যখন করতেন তখন কি হতে চাইতেন? তখন শিক্ষক হতে চাইতাম, কারণ আমার ইউনিভার্সিটি শিক্ষকদের দেখতাম তাদের যে একটা সুন্দর জীবন। আর যেহেতু আমি লেখালেখিটাকে আমার আসলে খুব পেশন, আমার ভালো লাগার জায়গা, আমি জানতাম যে শিক্ষকতা ছাড়া লেখালেখি করাটা একটু টাফ, কারণ লেখালেখি মানে কিন্তু পড়াশোনা করা। তো শিক্ষকতা আপনি যে সময়টা পড়াশোনার জন্য পাবেন এটা অন্য কোনো প্রফেশন আসলে ওইভাবে পাওয়াটা সম্ভব না। তো আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমার মনে হলো যে আমি যদি লেখালেখিটাকে ধরে রাখতে চাই তাহলে আমার শিক্ষকতা ছাড়া বিকল্প নেই। আচ্ছা, এই যে লেখালেখির চর্চা এটা শুরু হয়েছিল কিভাবে? এটা আমি যখন ক্লাস 4-5-এ পড়ি তখন আমি মূলত কবিতা লিখতাম। ক্লাস 4-এ থাকতে? হ্যাঁ, কবিতা, ছোট ছোট কবিতা, যেমন ছড়া কবিতা। হ্যাঁ, ছড়া কবিতা। এই কবিতাগুলো বা টাঙ্গাইলের একটা মৌলানা ভাসানীর একটা পত্রিকা ছিল, খুব নাম করা পত্রিকা, সাপ্তাহিক হক কথা। আচ্ছা, তো আমার বাবা এই পত্রিকাগুলো এই কবিতাগুলো এই পত্রিকাতে নিয়মিত ছাপানোর ব্যবস্থা করতেন এবং আমি যখন আমার নাম আমার কবিতা যখন ছাপার অক্ষরে দেখতাম তখন আমার খুব ইন্সপিরেশন আসতো, খুব ভালো লাগা কাজ করতে যে আমার লেখা কবিতা বা ছড়া প্রকাশিত হয়েছে। যেমন এরকম একটা কবিতা ছিল, এটা অ্যারাউন্ড ধরেন অনেক আগে, আমার ক্লাস 4-এ থাকতে, যে মোমবাতি নিয়ে যে প্রদীপ তুমি দাও যে মধুর আলো, তাই তো তুমি করছো সবার ভালো, এরকম। আমরা এরকম অনেক কবিতা আজকে শুনতে চাই আপনার কাছ থেকে। কবিতা লিখি না, কারণ কবিতাটা আমার আসলে একটু লাগে। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে তাহলে জীবনের গল্প শুনবো। লাইন হয়তো করতে পারি। যেমন একটা কবিতা ছিল আমার এরকম, যে তোমার ভালোবাসা ঝর্ণার জল ডুব দিয়ে মরে যায় গভীর অতল। বাহ। কলেজ জীবনের কথা একটু আসতে চাই। কলেজ কোথায় ছিল? আমি সাদত কলেজ করটিয়া কলেজে পড়তাম, টাঙ্গাইলেই। এটা আমার বাড়ির থেকে একটু দূর, বাট ওই সময় আমরা আসলে বাসেই যাতায়াত করতাম কলেজে এবং এটা খুব নাম করা, খুব পুরাতন, টাঙ্গাইলের সবচেয়ে পুরাতন কলেজ, ওই অঞ্চলেরই পুরাতন কলেজ বলা যায়। এবং কলেজের দিনগুলো খুব সুন্দর ছিল, কারণ ওই সময় অনেকগুলো বন্ধু পেয়ে গেলাম। ওই সময় কিছু ফ্রেন্ড ছিল যারা মানে প্রচুর আড্ডাবাজ বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া বা একসাথে বিভিন্ন কিছু মানে অ্যাডভেঞ্চার টাইপের করা, এক্সপ্লোর করা যাকে বলে। হ্যাঁ, এই সময়টাতে খুব ভালো লাগতো। এবং আমার এখনো মনে আছে, আমার এক ফ্রেন্ড আছে রহিম, ওর বাড়িতে আমরা সব আড্ডা বসাতাম। আচ্ছা, মানে টিল ডেট তার সাথে আমার সম্পর্ক খুব ভালো সম্পর্ক। এবং আসলে কি ওই কলেজ লাইফের, স্কুল লাইফের যে বন্ধু না, এরাই কিন্তু মানে আসল বন্ধু, রাইট। মানে তারা থেকে যায় মনের মধ্যে, মননে, মানে একেবারে ভেতরের যদি কোনো কথা বলার বা এইটা কিন্তু ওই বন্ধুগুলোর সাথে হয় আসলে। তো কলেজ জীবনটা খুব সুন্দর ছিল আমার এবং খুব মানে বলবো যে পরিপূর্ণ ছিল। এবং আমার এখনো না মাঝে মাঝে আফসোস লাগে, একটা সময় মনে হতো যে বড় হব, পড়াশোনা করব, শিক্ষক হব বা সফল হব, অনেক টাকা ইনকাম করবো, এরকম একটা ছিল, তখন মজা হবে বা তখন ভালো লাগবে। কিন্তু এখন এসে মনে হয় যে না, ওই দিনগুলোতেই সবচেয়ে সুন্দর দিন ছিল। বা তখন হয়তো মানে এখনকার মতো এত শান শৌকত চাকচিক্য ছিল না, কিন্তু তখন না ভালো লাগা কাজ করতো, সবকিছুতে মজা খুঁজে পেতাম। একেবারে সেই গানের মতন না, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এবং ছোটবেলায় আমরা বড় হতে চাই এবং বড় হলে মনে হয় যে ছোটবেলার সেই স্মৃতিগুলো হচ্ছে গিয়ে জীবনের বড় আনন্দের বিষয়। আসলে আমরা একটু আপনার পড়াশোনার ক্ষেত্রে যাই। আপনি ছোটবেলায় ফাঁকিবাজ ছিলেন, আপনিই বলছিলেন,
কিন্তু পরবর্তীতে আপনি দেখা গেল যে আপনি 3টি বিষয় ডিগ্রি নিয়েছেন, ব্যবসায় শিক্ষা, আইন এবং ইংরেজি সাহিত্য। মানে সেটা কিভাবে? এটা কলেজ থেকে শুরু হয়েছে। এটা কলেজ বলতে স্কুল থেকেই মূলত পড়াশোনাটা টানটা আমার শুরু হয়, এবং স্কুলের রেজাল্ট অনেক ভালো হয় আমার এসএসসির। আচ্ছা। ইন্টারে এসে আমরা যখন কোর্টে সারাত কলেজে পড়ি, তখন আমাদের ওই সময় কিন্তু ফার্স্ট ডিভিশন পাওয়াটা খুব টাফ জব ছিল। কোন সময়ের কথা? এটা হলো 95-এ আমি ইন্টার পাস করি। আচ্ছা। তখন আমাদের 500 স্টুডেন্ট ছিল আমাদের কমার্সে, মানে বাণিজ্য বিভাগে আপনার সাদাত কলেজে 500 ছাত্র ছিল। এই 500-র মধ্যে মাত্র 6 জন ফার্স্ট ডিভিশনে পাস করে লেটার মাস্টার্স নিয়ে, তো আমি তাদের মধ্যে ছিলাম। বাহ। কারণ তখন আমার অলরেডি একটা বোধ তৈরি হয়েছে যে মধ্যবিত্তদের বা আমাদের মতো যারা গ্রাম থেকে উঠে আসা, তাদের যদি পড়াশোনা বা রেজাল্ট ভালো না হয়, ভালো জায়গায় না যেতে পারে, তাহলে এই সমাজে ভবিষ্যতে হয়তো একটা ভালো ক্যারিয়ার করা সম্ভব না, ভালো অবস্থানে তৈরি করা সম্ভব না। তখন থেকে মূলত পড়াশোনার প্রতি একটা অখণ্ড মনোযোগিতা এবং একটা ডেডিকেশন চলে আসে। আচ্ছা, তারপরে কোন ইউনিভার্সিটিতে ভর্তি? তারপরে আমি রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি হলাম মার্কেটিং বিভাগে। এবং আপনি জানেন রাজশাহী ইউনিভার্সিটি অনেক সুন্দর একটা, জি অনেক সুন্দর, মানে এদের যে এই ইউনিভার্সিটির যে পরিবেশ, মানে প্রকৃতি, প্যারিস রোড, হলগুলো এবং প্রথম গাছগুলো দেখলেই তো মন ভরে যায়, এবং মনে হয় না যে বাংলাদেশের কোনো জায়গা এত সুন্দর। প্যারিস রোডটা তো মানে অ্যামেজিং একটা প্লেস। এবং আমার মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষক যারা ছিলেন, তারা এত ইন্সপায়ার করতেন আমাদের, মানে একেবারে 1 to 1 ধরে ধরে আমাদেরকে শেখাতেন, ধরে ধরে ইন্সপায়ার করতেন। আপনি কি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তেন? না, ওইটা হলো আমার পিএইচডি করেছি আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে। সুস্মিতা, তুমি বোধহয় কিছু বলতে চাইছো? আমি সেই সুন্দর বিশ্ববিদ্যালয় জীবনের গল্পেই আরেকটু থাকতে চাই, যে তখন তো হলে গিয়ে থাকতে শুরু করলেন, এবং এই যে বাড়ি থেকে দূরে গিয়ে হল জীবন, সেটা তো একটা অন্যরকম অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা একটু শুনি। এটা হলে সিট পাওয়াটা খুব কষ্টকর একটা জার্নি। আপনারা জানেন যে হলে থাকাটা খুব টাফ জব। তারপরও আমি এক বড় ভাইয়ের মাধ্যমে, উনি ছিলেন সাংবাদিক, আনিসুজ্জামান রাজশাহীর খুব বিখ্যাত একজন সাংবাদিক ছিলেন, উনি একটা রুম পেয়েছেন। তো ওনার রুমে আবার আমার এক ফ্রেন্ড মাহবুব, উনি প্রথম আলো সাংবাদিক ছিলেন, মাহবুব ওনার রুমে মানে গেস্ট হিসেবে থাকেন। তো মাহবুব আর আমার ফ্রেন্ড আমাকে বলে তুইও আমার সাথে আয়। কিন্তু মজার ব্যাপার হলো এক রুমের সিট, মানে সিটে যে বেডে থাকে আনিস ভাই, আর আমি আর মাহবুব নিচে ফ্লোরে ঘুমাই। কিন্তু মানে রুমটা এত ছোট, যেহেতু 1 সিটেড রুম, মানে যদি আমি চিত হয়ে শুই তাহলে মাহবুবকে কাত হয়ে শুইতে হয়, আর মাহবুব যদি চিত হয়ে আমাকে কাত। কারণ যেহেতু হলে ছিল আমাদের টাকা ছাড়া থাকা, মানে হলে আমাদের পয়সা লাগতো না, এটা হলো ফ্রি থাকা। আবার মেসে বাইয়ে কিন্তু অনেক বেশি টাকা লাগতো, বা সুযোগ সুবিধা মেসে এরকম থাকতো না। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করতাম, হল লাইফটা এটা খুব সুন্দর লাইফ ছিল। কিন্তু থাকার দেখেন এরকম কষ্ট, কিন্তু হল লাইফটা ছিল চমৎকার। মানে সবাই দল বেঁধে একসাথে খাওয়া, একসাথে আড্ডা মারা, বিকেলে বা সন্ধ্যায় সবাই হলের ছাদে গিয়ে গান করা, মানে এই যে পরিবেশটা ছিল, এটা আসলে হল লাইফে যারা না থেকেছে তারা কিন্তু এই মজাটা বুঝবে না। এটা কিন্তু আসলে ডিফারেন্ট একটা ফিলের ব্যাপার। তারপর মার্কেটিং থেকে আপনি অনার্স করলেন? হ্যাঁ, বিবিএমবিএ করলাম মার্কেটিং ডিপার্টমেন্ট। বিবিএমবিএ করে তারপর প্রথম কর্মজীবন কোথায়? আমি প্রথমে একটা সেলসে কাজ শুরু করি, এটা আবুল খায়ের টোবাকোতে, উত্তরবঙ্গে। আচ্ছা। এখানে কিছুদিন কাজ করি, মাস 6 মতো কাজ করার পরে তখন একটা সার্কুলার পাই শান্তমারিয়াম ইউনিভার্সিটি। যেহেতু শিক্ষকতার প্রতি আমার একটা দুর্বলতা ছিল, পেশন ছিল, তখন এটাতে আমি অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশন করার পর ইন্টারভিউতে আসি। ইন্টারভিউতে আসার পর একটা অভিজ্ঞতা হলো যে আমরা তো রাজশাহী ইউনিভার্সিটি পড়েছি, ঢাকায় এসে মনে হলো যে এত ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, বিভিন্ন পাবলিকের, প্রাইভেটেরও, তখন নর্থ সাউথেরও 1-2 জন ছিল। তো নিজেকে খুবই লাগলো যে এতগুলো কম্পিটিটর, এখানে কি পারবো কি না। ইভেন দেখেন মজার ব্যাপার, আমি যখন ইন্টারভিউতে গেলাম তখন একজন এক্সপার্ট আমাকে বলছে যে ইউ আর ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি, আপনার কোয়ালিটি কেমন হবে। এটা শোনার পরে তো আমার একটু ইগোতে লেগে গেল। তখন আমি 3-4 মিনিট বললাম যে আসলে ইউনিভার্সিটি ক্যান ডিটারমাইন স্টুডেন্টস কোয়ালিটি, ইট ডিপেন্ডস অন স্টুডেন্ট পার্সোনাল ডেডিকেশন। তাছাড়া রাজশাহী ইউনিভার্সিটি তো ভালো। হ্যাঁ, মানে উনি একটু জাস্ট আমাকে হয়তো বাজানোর জন্য, অনেক সময় ইন্টারভিউতে এটা করে, ইন্টেনশনালি করে। তো আমি যখন 5-7 মিনিট বললাম, তখন একজন এক্সপার্ট আর একজন বললেন যে না, আসলে ওনাকে এইভাবে বলেন, আপনি প্রশ্ন করেন। এবং আমাকে 4-5টা প্রশ্ন করলো উনি।
সারপ্রাইজিংলি মানে আমি মানে এখন আমার অবাক লাগে যে ওই প্রশ্নগুলো আমি এত চমৎকার অ্যান্সার করলাম যে আমি ওই ইন্টারভিউতে ফার্স্ট হয়ে গেলাম এবং একজন নিয়োগ দিল এবং আমাকে। বাহ, চমৎকার। সেটা কোথায়? এটা শান্তমারিয়া ইউনিভার্সিটি। এটা কত সালে জয়েন 2004 করলেন এর আপনি? দিকে। 2004 এ সান্তা মারিয়ামে আপনি জয়েন করলেন লেকচারার হিসেবে এবং বিজনেস ডিপার্টমেন্ট। আচ্ছা, তো আপনি মার্কেটিং এ পড়াশোনা করে একটা কর্পোরেট জবে আপনি ঢুকেছিলেন, সেই জবটা ছেড়ে শিক্ষকতায় পরিবারের প্রতিক্রিয়া কি ছিল? না, এরকম কোনো ছিল না, তারা পজিটিভ ছিল সবসময়। তারা ফ্যামিলি আমাকে আমার মতো করে থাকতে দিতে বা করতে চেষ্টা। এর মাঝে কি আপনি বিয়ে করেছিলেন? না 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 না, অনেক পরে বিয়ে? অনেক পরে, মানে 7 দিকে বিয়ে করেছি। আচ্ছা, তো শান্ত মরিয়মে যখন ঢুকলেন সেটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি এবং সেখানে একটা অন্যরকম একটা পরিবেশ, সেখানে আপনি কিভাবে মানিয়ে নিয়েছিলেন? শিক্ষকতা জীবনে খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো, কারণ স্টুডেন্টরা ওই সময় তো ধরেন প্রথম যৌবনের জব বা এই পরিবেশ, স্টুডেন্টরা খুবই ডেডিকেটেড ছিল, লয়াল ছিল। এবং আমি তো মার্কেটিং পড়াতাম, তো আমার সাথে না, আমি ধরেন ফ্যাশন ডিজাইন আমার কোর্স থাকতো, গ্রাফিক্স আমার কোর্স থাকতো, আমি ইন্টেরিয়র ডিজাইন, বিভিন্ন ডিসিপ্লিনে আমার কোর্স থাকতো। তো এই স্টুডেন্টগুলোর সাথে আমার এত সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল না। ওরা দেখতাম যে ওদের ডিপার্টমেন্টের টিচারদের চেয়ে আমার প্রতি বেশি অ্যাট্রাকটিভ ছিলাম আমি। কারণ আমি সবসময় যেটা করতাম, যে একটি স্টুডেন্ট যদি কখনো কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসে, সেটা আমি নিজের প্রবলেম মনে করতাম। এটা টিল ডেট আমি এটা এখনও করি। তো এই জন্য স্টুডেন্টরা সবসময় খুব কমফোর্ট ফিল করতে, প্রবলেমগুলো শেয়ার করতে বা ভালো লাগাগুলো শেয়ার করতে। আর লেখালেখি করার কারণে যেটা হতো যে ওরা বইয়ের রেফারেন্স নিত আমার কাছ থেকে, ভালো ভালো বইয়ের রেফারেন্স, লেখকের রেফারেন্স নিত। তো এতে করে এই প্রথম সময়টাই আমার শিক্ষকতার খুব একটা আমি খুব মজা পেয়ে যাই আসলে। এমনিতে তো আপনি ফিলিপ কটলারের বইও নিশ্চয়ই পড়াতেন এবং মার্কেটিং এ যেহেতু, পাশাপাশি আপনি কি কখনো আপনার স্টুডেন্টদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর ব্যাপারে ইন্সপায়ার করতেন? প্রচুর 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 করি। কারণ আমি যেটা মনে করি যে শুধুমাত্র পাঠ্য বই পড়ে কোনো স্টুডেন্টের কর্মজীবনে ভালো করা সম্ভব না। পাঠ্য বই একটা লেভেল পর্যন্ত তাকে একটা জ্ঞান দিতে পারে, কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটিস আর একটা ছাত্র আসলে সারভাইভ করতে পারবে না। আমি লিডারশিপের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিই, যেমন স্টুডেন্টদের দিয়ে বিভিন্ন প্রজেক্ট করাই, পিকনিক বা বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রামগুলোকে আমি অর্গানাইজ করতে স্টুডেন্টদের ইন্সপায়ার করি এবং ছেড়ে দিই যে তুমি এই প্রোগ্রামটা তোমরা 5 জনে করবা, এই ওরিয়েন্টেশনটা তোমরা 10 জনে করবা, এই প্রজেক্ট, এই জব ফেয়ারটা তোমরা করবে। এতে হয় কি, লিডার তৈরি হয়। এই জিনিসটা আমি খুবই পছন্দ করি এবং সেই 20 বছর আগের থেকে আমি এটা করে আসছি পর্যন্ত। এই জন্য দেখবেন যে মানে নর্মালি যেটা হয় যে আমার স্টুডেন্টরা মানে তারা নিজেরাই সেলফ লিডারশিপ ওইভাবে তৈরি হয় আর কি। জি। আপনার প্রথম বই কবে বেরিয়েছিল? এটা 2008 সালে। আচ্ছা, এটার একটা মজার ঘটনা আছে। এখানে কি আছে সেই বইটা? না, এটা নেই। ওইটা ছিল, ঘটনাটা শুনি। হ্যাঁ, ঘটনাটা এরকম যে আমি যখন আমি তো লেখালেখি করতাম, পত্রিকায় ধারাবাহিক লেখা আসতো, বিভিন্ন পত্রিকা, প্রথম আলো থেকে শুরু করে জাতীয় বা ম্যাগাজিন তো লিখতাম। কি ধরনের লেখা আসতো তখন? ওটা তখন ক্যারিয়ার নিয়ে লিখতাম, মোটিভেশন লেখাগুলো হতো। যেমন কোন ভুলগুলো ভাইবা বোর্ডে কোন ভুল করা যাবে না, বা নিয়োগকর্তা আপনার মধ্যে কি খুঁজেন, এরকম মোটিভেশন লিখতাম বা ছাত্রদের নিয়ে লিখতাম। তো প্রথম বই যখন আমার প্রকাশ হয় 2008 সালে, তো আমি কোনো প্রকাশক পাচ্ছিলাম না এবং অনেকের কাছেই গেলাম, কিন্তু কেউ আসলে প্রকাশ করতে রাজি হয় না। তো আমরা যখন স্টুডেন্ট ছিল তন্ময়, ওরা আবার খানদানি প্রকাশক, ধরেন 60 ইয়ার্স ওদের প্রকাশনার। তন্ময় এর বাবা ছিলেন লিয়াকতুল্লাহ সাহেব, ওনার দাদা ছিলেন প্রকাশক, স্টুডেন্ট ওয়েস পাবলিকেশন। তো ওকে আমি বললাম যে আমার এই বইটা তুমি পাবলিশ করার ব্যবস্থা করো। ওর বাবাকে গিয়ে বলেছে, বাবা আমার স্যারের বই প্রকাশ করো। ওর বাবা তো প্রকাশক মানে খুব ঝানু প্রকাশক, বলে না তোমার স্যারের বই তো চলবে না। ওর বলে না স্যার খুব জনপ্রিয়, তুমি করো, স্যার খুব ভালো লেখে। তোর বাবা বলছে না, প্রত্যেক লেখকই মনে করে তার বই সবচেয়ে শ্রেষ্ঠ বই বা সে সবচেয়ে ভালো লেখে। তো খুব জোরাজুরি করে এই বইটা ওর বাবাকে দিয়ে, সে যেহেতু মানে টিচারের বই একটা কাজ করে, ছাপিয়েছে। আপনি অবাক হবেন, প্রথম দিন আমার বই সেল হয়েছিল 700 কপি 2008 সালে। মানে একদিনে 700 কপি বই সেল। কি নাম ছিল বইটির? আপনি খুঁজছেন চাকরি, কিন্তু নিয়োগকর্তা খুঁজছেন কি, ক্যারিয়ার নিয়ে শুরুর দিকে। তখন বাজারে কিন্তু আবার এত বই ছিল না, এত লেখক এত ছিল না। আচ্ছা, বইটা তো আমরা পড়িনি, আমাদেরকে টিপস দিন, ভাইবা বোর্ডে কোন ভুলগুলো করা যাবে না।
এখন তো আপনারা ভাইবেন নিচ্ছেন আমার, তাই না? না না ভাইবার নিচ্ছে না, আমরা গল্প করছি। না, সবচেয়ে বড় ভাইবে ফুটে যেটা হয় যে একজন অ্যাপ্লিকেন্ট বা ইন্টারভিউ যে দিতে আসে, সে নিজেকে খুব মিন মনে করে যে আমার চাকরিটা না হলেই নয়, বা আজকে এমন কোশ্চেন করবে আমি পারবো না। বাট মনে রাখতে হবে যে ইন্টারভিউ নিচ্ছে সে আপনার চেয়ে বেশি বিপদে আছে, কারণ তাকে অথরিটি অ্যাসাইন করেছে আপনার মতো কাউকে হায়ার করার জন্যে, এবং এই হায়ারিংয়ের পেছনে তার গত 10 দিন বা 15 দিনের শ্রম আছে। মানে আপনি যেখানে এসছেন আপনি তার চেয়ে কম ভিআইপি না। নিজেকে কখন আন্ডারমাইন করা যাবে না, কনফিডেন্ট লেভেলকে কখন ডাউন করা যাবে না। আবার এটা ভেবে যদি কেউ ওভার কনফিডেন্ট হয়ে যায়, না, এটা হবে না। তাকে শুধু এইটুকু মনে রাখতে হবে যে আমি এখানে এসছি, আমার একটা যোগ্যতা আছে বলে আমাকে ডেকেছে। মানে আমি যোগ্যতা না থাকলে আমাকে এই এত ব্যস্ত মানুষ, এত বড় মানুষ আমাকে ডেকে এখানে এই সময় নষ্ট, কারণ কর্পোরেটে প্রত্যেকটা মানুষের সময়ের একটা মূল্য আছে, আপনি জানেন। আর কোন ভুল করা যাবে না, এটাই না, আর ভুল করা যাবে না বলতে যে বিষয়ে প্রশ্ন করছে না, মানে নিজে বাড়িয়ে কোনো মানে আলোচনায় যাওয়া যাবে না, মানে যেটা বললে হয়তো পজিটিভের চেয়ে নেগেটিভ হতে পারে। এবারে একটু জানতে চাই যে সান্তা মারিয়ামের পরে কোথায় জয়েন করলেন? শান্ত মারিয়াম ইউনিভার্সিটি পরে জয়েন করলাম আমি এশিয়ান ইউনিভার্সিটিতে। আচ্ছা, সেটা কবে? এটা উত্তরাতে ছিল 2006 সালের শেষের দিকে জয়েন করলাম। আচ্ছা, তো আপনার প্রথম লেখা বই প্রথম দিনই 700 কপি বেরিয়েছিল, তারপর তো নিশ্চয়ই আরো অনেক সেল হয়েছে। এরপরে পরবর্তী বই বের হলো আমার লাবণী পয়েন্ট, ছোট গল্পের বই। আচ্ছা, এটা ছিল ছোট গল্পের, এবং এখানে 8টা গল্প নিয়ে লেখা। যে এই যে কক্সবাজারের লাবণী পয়েন্ট যে বীচটা, এটার একটা মিথোলজি নিয়ে আসলে এটা আমাদের টাঙ্গাইলে একটা জমিদার বাড়ি, হেমনগর জমিদার বাড়ি আছে, এই হেমচন্দ্র চৌধুরীর মেয়ে ছিল লাবণী, সেই লাবণীকে নিয়ে একটা কানেক্ট করে এরপরে এই গল্পটা লিখি আমি। এটা কি ফিকশন? ফিকশন। আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার। এবং মোটিভেশনাল বই লিখছিলেন, সেটার এত বিপুল জনপ্রিয়তা পেলেন, তারপর যখন ফিকশন লিখলেন সেটা কতটা সাড়া পেল? এটা ভালো, কারণ আমি তো আসলে গল্প লিখতাম বিশ্ববিদ্যালয় জীবন থেকেই, ছোট গল্প লিখতাম। তো আসলে লেখার কিন্তু মৌলিকত্ব কিন্তু আপনার গল্প উপন্যাস, মানে মোটিভেশনাল বই কিন্তু এটা কিন্তু মৌলিক বই না কারো। মোটিভেশনাল বইটা হলো জাস্ট বিভিন্ন লেখকের লেখাগুলো কম্পাইল করে একটা গাইডলাইন দেয়া বা মানুষকে ইন্সপিরেশন করা। আর আপনার সত্যিকার অর্থে লেখক সত্তা যেটা, ক্রিয়েটিভিটি, রাইট, সেই জায়গাটা কিন্তু আপনার গল্প উপন্যাস বা কবিতা। কারণ ধরেন আমার গল্পের বই বা উপন্যাস, এখানে আপনি একটা লাইন পৃথিবীর অন্য কোনো লেখকের লাইনের সাথে মিল পাবেন না, কারণ এটা পুরোটাই আমাকে আমার মতো করে তৈরি করতে হয়েছে। তো এই জায়গাটাতে আসলে লেখক সত্তার যে উন্মেষ বা লেখক সত্তার যে উদ্ভাস বা লেখক সত্তা বলতে যেটা বোঝায়, এটা কিন্তু আপনার গল্প উপন্যাস। আপনার বইগুলো একটু দেখতে চাই, সুস্মিতা একটু দেখালাম। যে বইটি নিয়ে এইমাত্র আমরা কথা বলছিলাম, লাবণী পয়েন্ট, সফলতার প্রথম পার্টটা কি আসলে? মানে এটা একজন স্টুডেন্ট তার একেবারে ছাত্র জীবন থেকে কিভাবে নিজেকে তৈরি করবে, সে কিভাবে একজন ভালো ছাত্র হবে, ভালো মানুষ হবে, এবং শুধু তাই না, মানে বাবা মা তাদের ভূমিকাটা কেমন হবে। আমার হাতে আরো একটি বই আছে, স্ট্রেস ম্যানেজমেন্ট, একদম খুবই জরুরি একটি বই আমাদের সকলের জন্যই, এবং এই বইটি নিয়ে একটু শুনি। এই বইটা আসলে এটা আমিও চাপের কারণে লিখেছি, মানে পাঠকদের চাপ, মানে আমার পাঠকদের স্ট্রেস থেকে, মানে আমার ধরেন কর্পোরেট কিছু বন্ধু বান্ধব আছে, বা কিছু স্টুডেন্টদের কিছু চাপ, বা পারিবারিক বা গভর্নমেন্ট কর্মকর্তারা যারা আমার সার্কেলে, এই মানুষগুলো বললো যে আসলে তো মানসিকভাবে অনেকে আমরা চাপের মধ্যে থাকি, কিন্তু এইভাবে গাইডলাইন দেওয়ার মতো বাংলাদেশে কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে ততদিন পর্যন্ত কোনো বই ছিল না। তো এই জন্যই মূলত লেখা এটা। এই বইটা স্ট্রেস ম্যানেজমেন্ট বই হলেও এত সুন্দর গল্পের আকারে লেখা যে একজন মানুষ কিন্তু টের পাবে না সেই স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ছে, বাট সে বুঝতে পারবে যে তার স্ট্রেস কেন নেওয়া উচিত, এবং স্ট্রেস যে খারাপ কিছু না, এটা আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনি বেশ বিজ্ঞান এবং ধর্ম দুটিকে এখানে মেলবন্ধন ঘটাবার চেষ্টা করেছেন, রিলেট করবার চেষ্টা করেছেন। দেখলেন, আমি এতটুকু পরে বুঝতে পারলাম। কারণ ভালো লেখকদের আসলে হয় না যে একটি লাইন পড়েই পরিচয় পাওয়া যায়। এক্স্যাক্টলি। আচ্ছা, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে কবে লিখবেন? কারণ এটা তো একটা বিগ ইস্যু এখন। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট অলরেডি এই বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার আছে। এটা হলো যে আমি যেটা শুরু করেছিলাম চ্যাপ্টারটা এইভাবে যে মানুষ যত বড় মাথা তত ঠান্ডা।
আচ্ছা, মানে এই পৃথিবীর যত বড় মানুষ, বড় মানের, গুণের, মাপের মানুষ, তারা কেউ কখনো রাগ করেনি। রাগ করে আমরা যারা ছোট মানুষ, তারা মানে রাগ রেগে গেলেন তো হেরে গেলেন, এই তো একটা চমৎকারী বাংলাদেশে একটা প্রবাদ আছে। এবং রাগ সম্পর্কে বলা হয়েছে, যেমন ইন্ডিয়ান একজন বড় ধর্মগুরু ছিলেন, তার নাম হলো দাদা ভগবান। ওনার একটা রেফারেন্স এই বইয়েও আছে। উনি বলেছেন যে রাগ করা মানে হলো যে আপনি নিজের ঘরে নিজে দেয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিয়ে সেটার তাপ উপভোগ করা। আচ্ছা, ভয়ঙ্কর ব্যাপার না? অবশ্যই। তো আপনি যখনই রেগে গেলেন, তখনই আর আপনার স্বাভাবিক যে সুকুমার বৃত্তিগুলো এটা কাজ করবে না। জি, এবং আপনি কেন রেগে যাবেন নিজেকে প্রশ্ন করবেন। রাগ হবেই না। এবং আমরা অনেক সময় বলি যে রাগ তো পুরুষ মানুষের একটা অলংকার, রাগ নাই তো পুরুষ মানুষ হয় কিভাবে, লাইক এরকম। বা মেয়েরাও রাগ করে, হ্যাঁ, মানে একটু রাগ না দেখালে কেমন হয়, মেয়েরা বেশি রাগ করে, রাইট। এবং খুব ছোটখাটো কারণ, বড় কারণ না। এবং আমি পারিবারিক ব্যাপারে আমি দেখেছি অনেক সময় যে অনেক বড় কোনো বিশাল বিষয় কিন্তু কোনো রাগ নাই, বা ছোট্ট একটা বিষয় অনেক বেশি রেগে যায়, এবং অনেকে পুষেও রাখে, হ্যাঁ, কিন্তু আমি রাখি না। ছেলেরা রাখে না। কি সুস্মিতা, তুমি একটু ঝগড়া করো, আমি একটু তোমার সাথে অফ এয়ারে এটার ঝগড়াটা হবে। আমাদের সঙ্গে আসলে স্যার রয়েছেন এবং এত কাজ সে করেছেন, আমরা সেই কাজগুলোতে আবারও ফিরতে চাই। স্যার, আপনি এশিয়ান ইউনিভার্সিটিতে জয়েন করলেন এবং এরপর তো ধাপে ধাপে আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আপনি যুক্ত ছিলেন। আবার পরবর্তীতে কোথায় জয়েন এরপর এশিয়ান থেকে আমি জয়েন করলাম হলো স্কলার্স ইউনিভার্সিটি। এটা তখন নতুন ইউনিভার্সিটি ছিল এবং স্টুডেন্ট সংখ্যা খুবই কম ছিল। আমি এখানে MBA কোঅর্ডিনেটর জয়েন করে পরে ডিপার্টমেন্টের চেয়ারম্যান হলাম এবং এখানে আমি 7 বছর ছিলাম। এবং স্কলার্স ইউনিভার্সিটির শুরুর দিকে ছিলাম তো, এবং নিজের মতো করে এই বিশ্ববিদ্যালয়টা আমি গড়েছিলাম। আচ্ছা। এবং এখানকার যে আপনার ম্যানেজমেন্ট ছিল তারাও খুব কোঅপারেটিভ ছিল। আমি কিছু সহকর্মী পেয়েছিলাম যে সহকর্মী প্রচণ্ড ডেডিকেটেড ছিল। ডিপার্টমেন্টাল ইগুলোও খুব ভালো ছিল, মানে হারমোনিটা সুন্দর ছিল। এবং অনলি আপনি অবাক হবেন যে মাত্র 400 ছাত্র দিয়ে যখন আমি শুরু করি 400 ছাত্র ছিল, বাট আমাদের পরিশ্রম, আমাদের পড়াশোনার মান, আমাদের সার্ভিস সব মিলিয়ে না এটা অ্যারাউন্ড 4000 ছাত্র হয়ে গেল এই 3-4 বছরের মধ্যে। এবং বনানীতে সবচেয়ে সুন্দর ক্যাম্পাস করলো পরে স্কলার্স ইউনিভার্সিটি। এবং আমার শিক্ষকতা জীবনের যে আমি যদি বলি একটা উৎকর্ষতার সময় বা সবচেয়ে সুন্দর সময় যেটা ছিল, মানে লাস্ট 20 ইয়ার্সের মধ্যে সবচেয়ে সুন্দর সময় আমি কাটিয়েছি কিন্তু স্কলার্স ইউনিভার্সিটি। এবং আপনি বর্তমানেও সুন্দর আছেন, মানে সুন্দর সময় কাটাচ্ছেন। আপনি 2023 সাল থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আপনি যুক্ত হয়েছেন। এখানে কেমন লাগছে আপনার? অসাধারণ এই অর্থে বলবো যে এই বিশ্ববিদ্যালয়টা না অনেক বড় মিশন নিয়ে শুরু করেছে। এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আমি যখন জয়েন করি তখন কিন্তু স্টুডেন্ট সংখ্যা খুবই কম ছিল। তো আমি জয়েন করার সাথে আবার আমার ডিন স্যার জয়েন করেন, প্রফেসর আবুল কালাম। উনি খুবই দক্ষ একজন লিডার টাইপের শিক্ষক। তো আমরা দুজনে জয়েন করার পরে এই ডিপার্টমেন্টটাকে এত ডেভেলপ করেছি বা করছি মানে ডেডিকেটেডলি যে আপনি চিন্তাও করতে পারেন। যেমন লাস্ট গত 13 তারিখে আমরা ওরিয়েন্টেশন করলাম, এবং ওরিয়েন্টেশনটা একটা ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন, কিন্তু একেবারে কনভোকেশন যেরকম হয় ওই মডালিটিতে আমরা প্রোগ্রামটা করেছি। আর এখানে ম্যানেজমেন্ট সাপোর্টটা খুব চমৎকার, কারণ যখন যা প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় যে শিক্ষকরা একটা কিছু চাইলো প্রয়োজন, ল্যাব বা আদার্স, এটা বিওটিরা অনেক সময় মনে করে যে এটা প্রয়োজন কিনা একটু দেখি। এখানে তা না, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এমন যে সাচ এ থিং যে প্রয়োজন, ওকে ইয়েস এটা করেন আপনারা। মানে এইটা আমাদের সুযোগ আছে যে কোনো ডেভেলপমেন্টাল রিসেন্টলি নর্থতে একটা কম্পিটিশন ছিল বিজনেস জিনিয়াস, সেখানে আমার স্টুডেন্টদের আমি নিয়ে গিয়েছিলাম, ওরা জয়েন্টলি ফার্স্ট হয়েছে। এবং নেদারল্যান্ডসের হেগে আমাদের ল ডিপার্টমেন্টের 3 জন স্টুডেন্ট গিয়েছিল একটা কম্পিটিশন থেকে, সেখানে তারা প্রাইজ নিয়ে এসছে। মানে বিশ্ববিদ্যালয়টা কিন্তু আসলে শিক্ষক, ছাত্র এবং ম্যানেজমেন্ট যারা পিপল, এই 3টা মানে স্টেক হোল্ডার, এদের যখন একটা হারমোনিয়াস হয় তখন ডেভেলপমেন্টটা কিন্তু আসে। তো প্রেসিডেন্সিতে আসলে আমি এই বিষয়টা হারমোনিয়াস কোরিলেশন থাকলেই আসলে স্ট্রং হয় সবকিছু। স্যার, আপনি বিদেশেও তো বিভিন্ন কনফারেন্সে গিয়েছেন, কোন কোন দেশে? আমি কনফারেন্সে গিয়েছি, পোল্যান্ডে গিয়েছি,
ফ্রান্স গিয়েছি, সুইজারল্যান্ড গিয়েছি, চায়না গিয়েছি, থাইল্যান্ড গিয়েছি, ইন্ডিয়াতে গিয়েছি। সামনে আরেকটা ইনভাইটেশন এসছে আমার জার্মানি বার্লিন থেকে, এটা গ্লোবাল কনফারেন্স এনভায়রনমেন্ট নিয়ে। এটা হয়তো চেষ্টা করছি আর কি, যাব। অনেক সুন্দর সুন্দর দেশে গিয়েছেন কি সুস্মিতা? একদমই তাই। এবং আমার সেই আপনার শৈশবের কথা মনে পড়ে গেল যে ট্রাক ড্রাইভার হতে চেয়েছিলেন যাতে দেশের এ মাথা থেকে ও মাথা ঘুরতে পারেন, এখন আপনি বিশ্বের এক মাথা থেকে আরেক মাথায় ঘুরছেন। তো একটু যদি জানতে চাই যে এখন পর্যন্ত যতগুলো দেশ গিয়েছেন তার মধ্যে সবথেকে ভালো লেগেছে কোথায়? সুইজারল্যান্ড। আপনি বলে দিয়েছেন, মানে পৃথিবীর মধ্যে যদি দেখার মতো কোনো দেশ থাকে, সৌন্দর্য নেয়ার মতো, উপভোগ করার মতো জায়গা থাকে, সেটা আমি বলবো সুইজারল্যান্ড এবং জুরিক। আচ্ছা। এবং জুরিকের যে লেকগুলো, এটা আসলে অসাধারণ। এবং আমার মনে হয়েছে যে কখনোই যদি আমি সুইজারল্যান্ড থেকে না যেতাম, বাট বাংলাদেশে তো অনেক সুন্দর, আমাদের সাজেকে তো অনেক সুন্দর, বাট সুইজারল্যান্ডের সৌন্দর্যটা না একটা ডিফারেন্ট একটা জায়গা। এবং গ্রিন্ডেলওয়ালার একটা জায়গা আছে যেখানে হিন্দি মুভির যে শুটিং গুলা হয়, ইয়াশ চোপড়া স্পেশালি। হ্যাঁ হ্যাঁ, তারপরে যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেকগুলো গান টান ওখানে হয়েছে। ওখানে একটা পার্কের নামকরণও করা হয়েছে ইয়াশ চোপড়া, রাইট। তো এই জায়গাটা আসলে অসাধারণ। এবং এটা ওখানে যাওয়ার পরে না, ওইখানে যে ছোট ছোট কটেজ গুলো আছে, তার সুন্দর একটা ছোট নদীর মানে নদী বলা যাবে না, খাল, ক্যানেলের মতো, কিন্তু পাহাড়ি তো প্রচন্ড স্রোত বয়ে যাচ্ছে, পাথরের জায়গা। এবং মানে ঘাসগুলো আস্তে আস্তে নিচ থেকে উপর দিকে উঠে যাচ্ছে, এবং পাহাড়ের উপর ছোট ছোট হলদে ফুল, মানে মনে হয় যে আমাদের সর্ষে ফুলের যেরকম ফুটলে ওইরকম একটা ভাইব আসে। টিউলিপ বাগানে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছি। এরপর আরো একটা বড় বড় যে বরফ পড়ছে, মানে বরফে ধরেন পাহাড়গুলো ঢেকে আছে বরফে, আবার ওই বরফের ভেতর থেকে আবার ফুল উঠছে, মানে একটা অসাধারণ একটা একেবারে ছবির মতো সুন্দর। হ্যাঁ। তো আপনি যে এই বিভিন্ন দেশে গেছেন, সুইজারল্যান্ডে গেছেন, আবার এই যে লাবণী পয়েন্টে গেছেন, তো আপনার কি মনে হয় যে আমাদের ট্যুরিজম সেক্টর কিংবা আমাদের দেশের বাইরে ট্যুরিজম সেক্টরের সাথে আমি যদি কম্প্যারিজন করতে বলি, আপনি সাজেকের কথা বললেন, আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমরা কি ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারছি না? আমাদের প্রবলেমটা এখানে আসলে ওদের ওখানে একটা সুন্দর জায়গাকে ওরা আরো সুন্দর করে তোলে, আর আমাদের সুন্দর জায়গাগুলো আমরা নষ্ট করে ফেলি। এটাই তো আমাদের সবচেয়ে বড় সমস্যা। মানে আমাদের যদি ম্যানেজমেন্টটা ভালো হতো, কক্সবাজারের যে বিচ, এত বড় বিচ তো পৃথিবীর কোনো দেশে নেই। পৃথিবীর মানে বড় বড় দেশের যে বিচগুলো, এখানে ঢেউ নেই, সেটাই, তাই না? আর আমরা কক্সবাজার উত্তাল, সবসময় একটা চমৎকার, কিন্তু আমাদের ম্যানেজমেন্টের কারণেই মূলত এটা প্রবলেম। যদি আমরা এটা ম্যানেজমেন্টটা ভালো করতে পারতাম, যদি প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিতে পারতাম, তাহলে তো পৃথিবীর অনেক দেশের মানুষ আমাদের দেশেই টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে বেছে নিতেন। আপনার প্রায় 40টির মতো বই বেরিয়েছে, তাই না? না, বই বেরিয়েছে 10টি। আচ্ছা, গবেষণা, হ্যাঁ, আর্টিকেল মানে পাবলিকেশন 40টির মতো। আচ্ছা, তো এই বইগুলোর মধ্যে আপনার কাছে, মানে সবগুলোই তো সন্তানের মতো, তারপরে সবচাইতে প্রিয় কোনটি? সবচেয়ে ভালো লোভ ছোট গল্পের একটি বই, এটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। আর উপন্যাস অভিশাপ, এটাও ভালো লাগে। মানে আমি বারে বারে পড়ি আর কি। লোভের একটা গল্প আছে, বাসারের ভুল। এটা মধ্যবিত্ত মানুষের, ঢাকা শহরের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন নিয়ে লেখা, এটা ভালো লাগে। লোভ একটা বই, ছোট গল্প, এটাও খুব ভালো লাগে। এটা একজন বড় ব্যবসায়ী ছিলেন, তার লোভের কারণে তার নিঃস্ব হয়ে রাস্তার ফকির হয়ে যাওয়া, এই যে একটা মানুষের ট্রান্সফরমেশন। এটা কি বাস্তব কোনো অভিজ্ঞতা থেকে লেখা? কিছুটা বাস্তব, এটা কিছুটা বাস্তব। এটা ধরুন আজ থেকে 200 বছর আগের একটা ঘটনা আমাদের ট্রান্সফার। উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু লোভে পড়ে উনি একেবারে রাস্তার ফকির হয়ে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করছেন। আমি বিরতিতে ভাবছিলাম আপনার কাছ থেকে আরো কিছু টিপস নিতে হবে। হয় না যে আমাদের একটা কমন ফ্যাক্টর আছে, কমন সব যারা আমরা চাকরি করি, ব্যবসা করি, একটা কর্পোরেট পলিটিক্স বলে একটা বিষয় আছে, সবাই শুধু ল্যাং মারে। তো এক্ষেত্রে আপনি কি টিপস দেবেন আপনি? এটা হলো আসলে কর্পোরেট পলিটিক্স থাকবেই, বাংলাদেশ তো, এটা কর্পোরেট পলিটিক্স সব জায়গায় আছে। দেশের বাইরে নেই? দেশের বাইরে আসলে এরকম না, মানে বাংলাদেশে যেটা হয় নোংরামি হয়ে যায় অনেক সময়। মানে আমরা পরশ্রী কাতর হয়ে যাই, এটা একটা সমস্যা। পরশ্রী কাতর শব্দটা অন্য ডিকশনারিতে আছে কিনা জানি না। পরশ্রী মানে পরের ভালো দেখে মানে কাতর হয়ে যায়, মানে একেবারে খারাপ ফিল করি।
তো এই কারণে জেলাসি থেকে হয় পলিটিক্সগুলো, বা নিজের অবস্থানটা ভালো করার জন্য আরেকজনকে ডিবেস করা, এসব কারণে তো মূলত হয় আসলে। তো নিজেকে যদি পলিটিক্স থেকে আমরা অফিস পলিটিক্স থেকে দূরে রাখতে চাই, তাহলে সবচেয়ে বড় টিপস হলো আপনার নীরবে কাজ করে যেতে হবে এবং সাউন্ড কম করতে হবে, মানে কথা কম বলতে হবে। আচ্ছা, তাহলে আপনার শত্রু কম তৈরি হবে। কেউ একজন আমার পিঠে চাবুক মারলো, মানে এটা তো মারবেই, এটা তো মারবেই। আপনি যখন যাকে বেশি উপকার করবেন সে আপনার ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। এবং আমার ব্যক্তি জীবনে দেখেছি যে আমি যাদেরকে জব দিয়েছি, আমি তাদের বিপদের সময় তারা অনেকে আমার অনেক ক্ষতি করেছে, কিন্তু আমি ধৈর্য নিয়ে থেকেছি। কারণ কি, সবচেয়ে বড় বলে যখন আপনার মধ্যে একটা মানে বুঝ থাকবে যে আপনি ভালো আছেন, মানে ভালো বলতে অনেস্ট আছেন, বা আপনি কাজ বুঝেন, কাজ করেন, আপনার উপর দিয়ে ঝড় গেলেও না আপনি উঠে দাঁড়াবেন। কিন্তু স্যার কিছু ক্ষেত্রে কি এমন না যে প্রতিবাদ না করলে আমরা অনেক সময় বলি যে আরো পেয়ে বসবে, তো সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে লজিক্যাল হলে প্রতিবাদ করবেন, লজিক্যাল হলে প্রতিবাদ করবেন, কিন্তু সেই প্রতিবাদের ভাষাটাও যেন সুন্দর হয়, মানে প্রতিবাদের ভাষাটা যেন মার্জিত হয় এবং লজিক্যাল হয়, এবং সেটা যেন মানে টকিং মুডে না। প্রতিবাদের ভাষাটা কিন্তু হবে কাজের মাধ্যমে, মানে প্রতিবাদের তো অনেক ভাবেই হতে পারে, পারফরম্যান্স বেসড হোক, এরকম সবকিছু হচ্ছে কি ভালো হতে হবে, ইতিবাচক হতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে একটা কথা শুনিয়ে দিয়েছে এই জন্য আবার আরেকটা কথা শুনিয়ে প্রতিবাদ, এটা যেন না হয়। স্যার, আমরা স্ট্রেস নিয়ে শুনলাম, কর্পোরেট পলিটিক্স নিয়ে শুনলাম, আর কি আপনি টিপস দিবেন? ভালো থাকা, কিভাবে ভালো থাকা যায়। অবশ্যই আমরা ভালো থাকি না আসলে, কি হয় এবং সবাই ভালো থাকতেই চাই, আসলে চারিদিকে এত অস্থিরতা এবং সবকিছু মিলে আমরা এত ট্রাফিক জ্যাম, সবকিছু মিলে আমরা কেউই আসলে ভালো নেই। ভালো থাকবো কিভাবে? এটা ভালো থাকা সবচেয়ে সুন্দরই হলো যে নিজেকে একটু সময় দেওয়া, নিজেকে বলা যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং বিভিন্ন পরিবেশে যখন একটা ক্যাওটিক সিচুয়েশন হবে, স্ট্রেস আসবে, বা যখন কোনো প্রবলেম তৈরি হবে, তখন এটা মনে করা যে আমি যেহেতু বড় দায়িত্বে আছি, বড় জায়গায় আছি, তখন আমার কিছু পেন আমাকে নিতেই হবে, মানে কিছু সমস্যা আমাকে নিতেই হবে। আর সবচেয়ে বড় একটা মানুষ যদি সুস্থ থাকে, যেমন আমরা তিনজন এখানে আলোচনায় আছি, তার মানে আমরা ভালো আছি, মানে আমি সুস্থ আছি কিনা আজকের দিনের জন্য, মানে ভালো থাকাটা হলো আজকের দিনে সুন্দরভাবে বাঁচাটাকে বলে, সুন্দরভাবে বাঁচা, মানে আমার গতকালও আমার না, ভবিষ্যৎও আমার না, আজকের দিনে সুন্দরভাবে বাঁচাটা, এই থিম নিয়ে যারা থাকে তারা সুন্দর জীবন কাটায়। বাহ, আপনার কথা শুনে আমাদেরই মন ভালো হয়ে গেল। একদম তাই, এবং আমাদেরও আসলে সেই ভালো থাকার প্রেরণাটা জেগে উঠলো নতুন করে। স্যার, এবার একটু জানতে চাইবো, এটা শুধু আমার প্রশ্ন না, আমার মনে হয় দর্শক যারা স্টুডেন্ট আছেন, যারা দেখছেন, তাদেরও প্রশ্ন যে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে যখন একজন চাকরি জীবনে প্রবেশ করতে চায়, দেখা যায় যে একদম এন্ট্রি লেভেলের জবেও এক্সপিরিয়েন্স চায়, তো অনেক শিক্ষার্থীরাই তখন একটা চিন্তায় পড়ে যায় যে আমি তো মাত্র ফ্রেশার, চাকরিতে ঢুকবো, আমি কি এক্সপিরিয়েন্স দেখাবো, তো সেটা নিয়ে কি আপনি উপদেশ দিতে চান? এটা হলো যে একজন স্টুডেন্ট যখন 4 ইয়ার্স 4 বছর যখন পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে, তখন তার সুযোগ আছে এক্সপিরিয়েন্স নেয়ার দুইভাবে। একটা হলো সে পার্ট টাইম জব করতে পারে, এটা অনেক বাংলাদেশে এখন প্রচুর, ঢাকা শহরের ছেলেমেয়েরা পার্ট টাইম, আমার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আমার প্রচুর স্টুডেন্ট পার্ট টাইম জব করে, ফ্রিল্যান্সিং করে, বিভিন্ন জায়গায় জব করছে, এটা করতে পারে। দ্বিতীয় যেটা এটা করতেই হবে, সেটা হলো বিভিন্ন ক্লাব, বিভিন্ন অ্যাসোসিয়েশন, সোসাইটি, যেমন ফটোগ্রাফি ক্লাব, তারপর আপনার ক্যারিয়ার ক্লাব, বিজ বক্স, তারপর আপনার দলে ট্রিপলি ক্লাব, ক্যারিয়ার ক্লাব, এটা যখন সে করবে তখন তার মধ্যে অর্গানাইজিং ক্যাপাসিটি তৈরি হবে। ডিবেটিং ক্লাব, হ্যাঁ, ডান্স ক্লাব, কালচারাল ক্লাব, সায়েন্স ক্লাব, রোবোটিক ক্লাব, এটা কিন্তু সহজ, কিন্তু অনেক ছেলেমেয়ে মনে করে যে আমি এসব করে আমার লাভ কি না। পাঠ্য বই যতটা না আমাদেরকে জ্ঞান দেয়, তার চেয়ে বেশি আমাদেরকে নলেজেবল করে এই ক্লাবগুলো। যখন কোনো স্টুডেন্ট এই ক্লাবের ম্যানেজমেন্টে থাকে, কাজ করে, তখন সেটা সিভিতে সে লিখতে পারে যে আমি আমার কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, আমি আমার ডিবেটিং সোসাইটি বা ডিবেটিং ক্লাবের আমি সেক্রেটারি ছিলাম, এটি তার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এবং জিজ্ঞেস করে কিন্তু আপনার ভাইবা বোর্ডে কিন্তু একটা ফার্স্ট কোশ্চেন থাকে যে সিভিতে নেই এমন একটা কোয়ালিটি আপনি বলে না, স্টুডেন্টদের বলে, বা আপনার এক্সপিরিয়েন্স নেই, আপনাকে আমরা কেন নেব, এটা কমন কোশ্চেন।
তো এক্সপিরিয়েন্স নেই কেন নেব, সেটা হলো স্যার আমার এক্সপিরিয়েন্স আছে, আমার লিডারশিপ কোয়ালিটি আমি ডেভেলপ করেছি। কারণ আমার ডিপার্টমেন্টে যত পিকনিক হতো, এই পিকনিকগুলো আমি অর্গানাইজ করতাম। আমার যখন ক্যারিয়ার সামিট হতো, এটার আমি লিডিংয়ে থাকতাম। সো আমার এক্সপিরিয়েন্স, অর্গানাইজিং এক্সপিরিয়েন্স আছে, হয়তো অন জব এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমার শিক্ষার জীবনের যে এক্সপিরিয়েন্স সেটা তো আমি নিয়েছি। স্যার আপনার জীবনে এত এক্সপেরিয়েন্স, এবং আপনাকে তো আসলে পুরস্কার দিয়ে সম্মানিত করার কিছু নাই, কারণ আপনি সব কিছুর ঊর্ধ্বে। তারপর আপনি বেশ কিছু সম্মাননা পেয়েছেন, মিডিয়া জার্নালিস্ট ফোরাম অ্যাওয়ার্ড 2023 আমার সবচেয়ে ভালো লাগার যে পুরস্কারটা, এটা হলো বাঙালি সাহিত্য পুরস্কার। এটা আমার উপন্যাস গল্পের জন্য দিয়েছে বাঙালি সাহিত্য পুরস্কার। কবে? এটা 2024 সালের দিকে দিয়েছে। এটা একটা ভালো লাগার ছিল, কারণ লেখালেখিতে যে কোনো ছোট পুরস্কারও একটা ক্রেস্ট পেলেও ভালো লাগে। অবশ্যই। যেমন গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে একটা সম্মাননা দিয়েছে আমাকে, এটা লেখালেখির জন্যে। এটা কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাট আমি কিন্তু খুব ইন্সপায়ার্ড যে না, আমাকে তার রিকগনিশন দিয়েছে লেখক হিসেবে বা আমার লেখালেখির জন্যে। তারপর থাইল্যান্ডের ব্যাংকক থেকে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি, এটা আমার লেখালেখির জন্যে। এবং শিক্ষকতার পাশাপাশি না এই জায়গাটা আমি খুব এনজয় করি, লেখক সত্তা বা লেখালেখির যে জায়গাটা ভালো লাগে। স্যার আমরা তো অনেক সময় ব্যক্তিগত মানে ক্যারিয়ার ক্ষেত্রে আমরা সফল, কিন্তু হয় না যে বাড়িতেও তো সময় দিতে হয়, এবং বাড়ি এবং ক্যারিয়ার দুইটা অনেকেই সামলাতে পারে না। দেখা গেল ক্যারিয়ারগত জায়গায় সে সফল, কিন্তু বাড়িতে একদমই সময় দেয় না, মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটাকে বলে। এক্স্যাক্টলি। আপনি সেটা কিভাবে মেইনটেইন করেন? শর্মি ম্যাডাম কি বলে আপনাকে নিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাডাম যেটা বলে মাঝে মাঝে একটু করে যে সংসারের দায়িত্বটা আমার উপর চাপিয়ে দিয়েছো, এরকম একটা খুব মাঝে মাঝে বলে। কিন্তু আমি যেটা করি, আমি যখন ফ্যামিলির সাথে থাকি তখন তাদেরকে বেশি ইম্পর্টেন্স দিই। আচ্ছা। যেমন আমার ছেলে মেয়ে সাফওয়ান আর রিতা, তাদের কার কি প্রয়োজন সব আমাকে বলে, এটা করি। এবং আমি শর্মিকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাই এবং বাজার করে দিই। যেমন ধরেন সে হয়তো স্বপ্নে গেল, আমি তার সাথে ব্যাগটা নিয়ে বা ওই যে ট্রলিটা নিয়ে পিছে পিছে ঘুরছি। হ্যাঁ, মানে এবং পারিবারিকভাবে তাকে খুব ইম্পর্টেন্স দিই, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তাকে খুব ইম্পর্টেন্স দিই। এবং বিভিন্ন বিষয়ে মানে সে যে প্রধান, মানে পরিবারের প্রধান তো পিতা আমরা শুনেছি, বাট না, আমি তাকে এম্পাওয়ার করি। এটা করে অন্য একটা উদ্দেশ্য আছে আমার, সেটা হলো যখন সন্তানরা দেখে যে পরিবারের মধ্যে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি এবং মায়ের সম্মান বেশি, তাহলে ওই সন্তানরা মাকে বেশি শ্রদ্ধা করে। অবশ্যই। চমৎকার করে। অর্থাৎ যে পরিবারে মা বড় না, সেই পরিবার সন্তান বড় হয় না। এটা আমার কনসেপ্ট পার্সোনালি। খুব সুন্দর। সো আমি সবসময় যেটা মেনটেন করি যে আমি আমার স্ত্রী শর্মিকে খুবই গুরুত্ব, কারণ সে কিন্তু বাংলায় ডবল মাস্টার্স, এবং আমার লেখালেখির পেছনে ইন্সপিরেশন কিন্তু আমার স্ত্রী শর্মি, এবং ছাত্র জীবন থেকে সে সবসময় ইন্সপিরেশন দিত। এবং এখনও সে বলে তুমি লেখালেখিটা চালিয়ে যাও। এবং বইমেলা আসার আগে, যেমন আমার একটা লেখা এখন যেটা লিখছি উপন্যাস বিধান, আগামী বইমেলায় আসবে। এটা ধরেন আমি তো ইউনিভার্সিটি, আমি প্রচন্ড চাপের মধ্যে থাকি, মানে প্রচুর সময় দিতে হয় আমাকে। ধরেন সকালে ঢুকি 8টা 9টা 10টা পর্যন্ত সময় ইউনিভার্সিটি থাকি, বাট বন্ধের দিনগুলো সে বলে একটু বই নিয়ে বসে, একটু লেখো, কারণ পাঠকরা অপেক্ষা করছে, বা লেখালেখির মধ্যে তুমি কখনো বিচ্যুত হয় না। এই ইন্সপিরেশনটা আমি সবসময় শর্মির কাছ থেকে পাই। জগতে সৃষ্ট যা কল্যাণ করো, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অবশ্যই পরিবারের সাপোর্ট ছাড়া এবং জীবন সঙ্গীর সাপোর্ট ছাড়া আসলে কিছুই সম্ভব না। স্যার আপনাকে দেখে তো অনেক অনেক ভালো লাগলো। আপনার কথা আসলে 1 ঘন্টা কিভাবে শুরু হলো কিভাবে শেষ হলো বুঝতেই পারলাম না। তারপর যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, যারা জীবন থেকে একটু হতাশাগ্রস্ত, বিষাদগ্রস্ত, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একটা কথা বলবো শুধু, যে জীবনকে যদি সুন্দর করতে চাই, জীবনকে যদি মহৎ করতে চাই, এবং জীবনকে যদি সাবলীল করতে চাই, তাহলে আমি আমাকে নিয়ে চিন্তা করা বাদ দিব। মানে আমার কাছে আসা মানুষগুলোকে নিয়ে যদি আমি চিন্তা করি, তাদের সমস্যা যদি সমাধান করি, তাহলে আমার কোনো সমস্যা এই জগতে থাকবে না। অর্থাৎ আমি যখন অন্যের যাত্রাকে সুন্দর করব, অন্যের পথটাকে সহজ করব, তখন আমার জীবনের যাত্রাপথটা অবশ্যই সহজ হবে, সুন্দর হবে। এটাই আমি দর্শকদের। চমৎকার স্যার, এই কথাগুলো তো আপনি বইয়ের মধ্যে লিখছেন, কিন্তু হয় না যে অনেক সময় আমরা মোটিভেশনাল স্পিকার হিসেবে আপনাকে বিভিন্ন জায়গায় তো দেখতে পারি চাইলেই, কিংবা আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেলও তো করতে পারেন। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা, কি নাম? ডক্টর জিয়ালি নামে চ্যানেল আছে, এবং প্রচুর এখানে মোটিভেশনাল ভিডিও আছে সেখানে। আচ্ছা,
স্যার আপনি কি কারো দ্বারা ইন্সপায়ার্ড, মোটিভেটেড? ডেল কার্নেগির বই পড়তাম এবং আমাকে কিন্তু বাংলাদেশে ডেল কার্নেগি বলে মোটিভেশনাল বই লেখার কারণে। কারণ ডেল কার্নেগি যে বই লিখেছেন এবং ওনার বই আমি মনে করি প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। ইদানিং এর যে ছেলে মেয়ে জেন জি যারা বা যারা ইয়াং জেনারেশন তাদের এই বইগুলো পড়া উচিত। আচ্ছা, সো ডেল কার্নেগি স্যার বিদায় নিচ্ছি আজকে। সকালবেলাটা খুবই সুন্দর কাটলো আমার এবং সুস্মিতার। আপনার কেমন কাটলো? অনেক ভালো সুস্মিতা, এবং আপনার যে উপস্থাপনা, আমি তো রাঙা সকাল সবসময় দেখি, অনেক ভালো একটা অনুষ্ঠান। আজকে নিজেকে এখানে আপনারা নিয়ে এসছেন, আমাকে এখানে দেখে আমার নিজেরই ভালো লাগছে এবং খুব এনজয়েবল ছিল আপনাদের সাথে সময়টা। আমি আপনাদের শুভকামনা, আপনাদের জন্য সমৃদ্ধি কামনা করছি এবং আপনারা ভালো মানুষ, আপনাদের কথা এসে সব বোঝা যায়। অনেক ধন্যবাদ স্যার। আসলে ভালোই ভালো কিচেনে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।